আসসালামু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা নিরাপদে এবং ভালো আছো। সবাই করোনা-19 মোকাবেলার জন্য বাসায় থেকে এবং আমাদের প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে, হ্যান্ড স্যানিটাইজার অথবা সামাজিক দূরত্ব মেনটেন করে চলছো। বাইরে যখন বের হচ্ছ তখন অবশ্যই তোমরা সামাজিক দূরত্ব মেনটেন করে চলবে, আর তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি মোহাম্মদ আব্দুর রহিম, প্রভাষক ব্যবস্থাপনা, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে অনলাইন শ্রেণীপাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যবসায়িক কার্যাবলী, আমাদের ফাংশন অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়িক কার্যাবলী। আমরা ব্যবসায়িক কার্যাবলী বুঝতে গিয়ে আগে আমরা ব্যবসা সম্পর্কে কি সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা দরকার। আমরা জানি যে মুনাফা লাভের আশায় অর্থনৈতিক যাবতীয় বৈধ কার্যকরীকে আমাদের ব্যবসা বলা হয়। অর্থাৎ অর্থনৈতিকভাবে দুই বা ততোধিক অথবা কতগুলো ব্যক্তি অথবা একজন ব্যক্তিও তাদের মুনাফা লাভের আশায় বৈধ অর্থনৈতিক কার্যগুলিকে ব্যবসা বলা হয়। আজকে তোমাদের মাঝে আমি যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে ব্যবসা কার্যগুলি। ব্যবসায়িক কার্যগুলি বিষয়টা বোঝানোর জন্য আমি প্রথমে তোমাদের ব্যবসায়িক কার্যগুলি কি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ব্যবসায়িক কার্যগুলি মুনাফার লক্ষ্যে পণ্য সেবার উৎপাদন, যে সামগ্রী আছে উৎপাদন, সংগ্রহ, বন্টন, কেনা বেচা প্রভৃতি কাজের সম্মিলিত যে সমষ্টি বা সমষ্টিকে আমাদের ব্যবসায়িক কার্যগুলি বলা হয় বা আমরা বলে থাকি। মানুষের অভাব অসীম, আমরা জানি মানুষের একটা অভাবের পর অনেকটা অভাব সৃষ্টি হয়। মানুষের অভাব মেটানোর জন্য মুনাফা লাভের উদ্দেশ্যে সম্পাদিত বৈধ অর্থনৈতিক যাবতীয় অর্থনৈতিক কার্যাবলীকে আমরা ব্যবসা হিসেবে বলে থাকি। তো ব্যবসায়িক কার্যাবলীর কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমি পরিসীমা আকারে তোমাদের সাথে আলোচনা করব। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে কাঁচামাল ও উপকরণ ক্রয়। কাঁচামাল ও উপকরণ ক্রয়। আমরা কাঁচামাল ও উপকরণ ক্রয়টা বলতে কি বুঝাই? আমরা কাঁচামাল ও উপকরণ বলতে কি বুঝাই? শিল্পের কাঁচামাল, আমরা যে ব্যবসা বাণিজ্য করবো প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য কিছু কাঁচামাল থাকে। যেমন আমি যদি গার্মেন্টস শিল্পের ব্যবসা করি তাহলে আমার কাঁচামাল হচ্ছে তুলা বা সুতা। আমি যদি বিস্কুট তৈরি করি তাহলে আমার কাঁচামাল হচ্ছে গম বা আটা। এই যে আমাদের শিল্পের যে কাঁচামাল, এই কাঁচামালগুলো আমাদের সংগ্রহ করতে হয়। উৎপাদন কাজ অব্যাহত রাখার জন্য কাঁচামাল এবং অন্যান্য উপকরণগুলো আমাদের সবসময় সেগুলো ক্রয় করতে হয়, কিনতে হয়। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্য আমার কি করতে হয়? পণ্যের মালিকানা লাভ করতে হয়, আমরা ক্রয় করে থাকি। এই যে কাঁচামাল বা উপকরণ যে সংগ্রহ করা বা ক্রয় করা, এটা একটা ধার্মিক প্রক্রিয়া। একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন গড়বে তখন অবশ্যই তাকে কিছু কাঁচামাল সংগ্রহ করতে হবে। কাঁচামালের গুণাগুণের উপর পণ্যের মান অনেক কিছু নির্ভর করে। আমি যদি ভালো মানের বা ভালো কোয়ান্টিটি যদি পণ্য ক্রয় করি তাহলে আমার ভালো মানের পণ্য তৈরি হবে। তার মানে কাঁচামাল যদি আমি ভালো মানের ক্রয় করি তাহলে ভালো মানের পণ্য তৈরি হবে। তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহ খেয়াল রাখতে হয় এবং এর গুণগত মান, তার উৎস, তার ভোক্তার চাহিদা বা যারা আমার পণ্যটা ক্রয় করবে সেই ভোক্তাগুলো তাদের চাহিদা সম্মত কিনা বা পণ্যগুলো সঠিক মানের কিনা সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আছে আমাদের উৎপাদন। উৎপাদন ব্যবসায়ের মূল ও প্রাথমিক কাজ হলো উৎপাদন। আমরা যে কোনো ব্যবসার মূল উৎপাদন হচ্ছে আমাদের উৎপাদন। আমি যদি উৎপাদন না করি, একটি প্রতিষ্ঠান যদি উৎপাদন না করে তাহলে পণ্য কিন্তু সেলের বিষয়টা আসে না, অর্থাৎ পণ্য বিক্রয় করার বিষয়টা আসবেই না। তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রথম কাজ হচ্ছে উৎপাদন করা, উৎপাদন করতে হবে এবং সেই উৎপাদন ব্যবসার মূল এবং প্রাথমিক কাজ হলো আমাদের উৎপাদন। প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো রূপ পরিবর্তন করে। আমাদের রূপ পরিবর্তনের মাধ্যমে একটা থেকে আরেকটা হয়। যেমন আমি প্রকৃতি থেকে আখ পাই, এই আখকে রূপগত পরিবর্তন করে চিনিতে রূপান্তর করা হয়। এই যে রূপগত পরিবর্তন করা, এটা আমাদের উৎপাদনের একটা কাজ। এটি বস্তুর রূপগত উপযোগ সৃষ্টি করে আমাদের
কাঠ থেকে আসবাবপত্র, পাট থেকে চট, তুলা থেকে সুতা, সুতা থেকে আমরা যে কাপড় তৈরি করি, এটি উৎপাদনের কাজে আমাদের ব্যবহার করা হয়। উৎপাদনে এই কাজটি শিল্পের মাধ্যমে করে থাকি। তারপর আছি আমরা বিক্রয়। তিন নম্বর হচ্ছে আমাদের বিক্রয়। আমরা জানি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করাকে আমাদের বিক্রয় বলা হয়। অর্থাৎ আমরা একটা যে পণ্য হস্তান্তর করি, মালিকানা যে হস্তান্তর করি, একজনের থেকে আরেকজনের যদি আমি মালিকানা হস্তান্তর করি নির্দিষ্ট একটা মূল্যের বিনিময়ে, এই মূল্যের বিনিময়টাকে আমাদের বিক্রয় বলা হয়। ব্যবসায়ী তার সংগৃহীত পণ্য কাঙ্ক্ষিত মানের উপকরণ কাঁচামাল দিয়ে তৈরিকৃত পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করার চেষ্টা করেন। এই বিক্রয়ের মাধ্যমে অর্জিত আয় দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় নির্বাহ করে এবং মুনাফা অর্জনের চেষ্টা করে। তার মানে আমরা যে পণ্যটা তৈরি করি, সেই পণ্যটা তৈরি করার মাধ্যমে বিক্রি করে আমাদের সেখান থেকে যে মুনাফা হয়, সেই মুনাফা দিয়ে প্রতিষ্ঠানে পরিচালনা করা হয়, ব্যয়ভার গ্রহণ করা হয়। এই ব্যয়ভার গ্রহণ করার মাধ্যমে আমরা করে থাকি। এটা আমাদের একটা ব্যবসায়িক কার্যক্রম। তারপর আছে আমাদের হলো অর্থসংস্থান। আমরা আসি হলো অর্থসংস্থান। তাহলে অর্থসংস্থানটা কি? আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে আমাদের মূলধনের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। আমরা যেটা বলি ব্যবসায়ের কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হয় এবং সঠিক ব্যবহার করতে হয়। যদি অর্থটা সংগ্রহ করলাম কিন্তু সঠিক ব্যবহার করা শিখলাম না, বা কোন কাজে কোন অর্থটা যথার্থভাবে ব্যবহার করতে হবে সেটা যদি না জানা থাকে, তাহলে আমরা ব্যবসায়ী হিসেবে সফল হতে পারবো না। তাই অর্থসংস্থান আমার ব্যবসায়িক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থ বা মূলধনকে ব্যবসার জীবন শক্তি বা প্রাণ শক্তি বলে থাকি। আমরা যে কোনো ব্যবসা ক্ষেত্রে অর্থ ছাড়া করা কিন্তু সম্ভব নয়। প্রয়োজনীয় অর্থভাবে ব্যবসা পরিচালনা করা যায় না। আমার যে পরিমাণ সাফিসিয়েন্ট মানি দরকার সেটা যদি আমি সঠিকভাবে না পাই তাহলে কিন্তু ব্যবসা করতে পারবো না। আমি বিভিন্ন উৎস থেকে যখন আমার ব্যবসাটা ছোট আকার থাকবে, যখন ব্যবসাটা বড় আকার করতে চাইবো, তখন কিন্তু আমার বিভিন্ন সেক্টর থেকে আমার মূলধন কালেক্ট করতে হবে। ফার্স্ট টাইম আই হ্যাভ টু collect the information which sector to give the loan at a cheaper rate. I have to collect the information, then I have collect from this sector. This sector is banking sector, non-banking sector, investor sector. আমরা বিভিন্ন উৎস থেকে অর্থগুলো সংগ্রহ করব। এই যে অর্থগুলো সংগ্রহ করা, এই সংগ্রহ বিষয়টা যদি সঠিক হয় তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলবে। আর যদি আমার প্রতিষ্ঠানের যদি অর্থ সংস্থানের বিষয়টা সঠিক না হয়, সঞ্চয়ের জিনিসটা যদি সঠিক না হয়, ব্যবসা তার সঞ্চয় ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজন অর্থে সংস্থান করতে হবে। এই সঠিক সংস্থান বিষয়টা থাকতে হবে। তারপর আমরা পরিবহন। আমরা জানি যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার কাজে পরিবহন আমাদের কাজ করে থাকে। ব্যবসা কার্যাবলীর মধ্যে এটি পণ্যের স্থানান্তর বাধা দূর করে। আমরা যে এক স্থান থেকে আরেক স্থান যে আমাদের যে বাধা, স্থানান্তর বাধা, এই বাধাটা দূর করে। পরিবহনের মাধ্যমে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি, অন্যান্য সরঞ্জাম আমরা কি করি, শিল্পের কারখানায় আমরা আনি এবং সেখান থেকে পণ্য তৈরি করি। আবার এর মধ্যে উৎপাদন পণ্য সঙ্গে উৎপাদন কেন্দ্র থেকে ভোক্তাকারী বা বিনিয়োগকারী, আমি যে পণ্যটা উৎপাদন করলাম সেই উৎপাদিত পণ্যটা যারা ভোগ করবে সে ভোগকারী বা ব্যবহারকারী নিকট পৌঁছাতে পারি। এই ভোগকারী বা ব্যবহারকারী নিকট পৌঁছানোর কাজটা করে থাকে পরিবহন, আমাদের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তারপর হচ্ছে আমাদের গুদামজাতকরণ। গুদামজাতকরণ একটা পণ্য যখন আমি প্রকৃতি থেকে সংগ্রহ করলাম অথবা কোনো কাঁচামাল সংগ্রহ করলাম, সেই সংগ্রহিত পণ্য আমি কিন্তু সাথে সাথে সবগুলো একসাথে তৈরি করতে পারি না। তখন আমার কি করতে হয়, এই পণ্যগুলো প্রথম গুদামজাতকরণ করতে হয়। গুদামজাত করার মাধ্যমে আমার দেখা যায় নির্দিষ্ট স্থানে পণ্য সংরক্ষণ ব্যবস্থা ন্যায়কে আমরা গুদামজাতকরণ করি। এই গুদামজাত করার মাধ্যমে কি হয়, আমরা সারা বছর ব্যাপী আমরা পণ্যটা তৈরি করতে পারি। অথবা আমার পণ্য যখন তৈরি হয়ে যায়, গুড রেডি ফর সেল, আমার সেল করা যখন পণ্য তৈরি হয়ে যায় তখন কিন্তু গুদামজাতকরণ করি, যেন আমি বিভিন্ন স্থানে আমার যে মার্কেটিং প্লেস আছে বা আমার যে ভোক্তা আছে বা ব্যবহারকারী আছে তাদের কাছে পৌঁছাতে পারি, সেই জন্য আমি গুদামজাতকরণের কাজটা করে থাকি। তারপর হচ্ছে আমাদের বীমাকরণ।
বীমাকরণ। আমরা বীমাকরণের বিষয়টি যদি আমরা আলোচনা করি, বীমাকরণের বিষয়টি হচ্ছে আমরা ব্যবসায় সর্বদাই ঝুঁকি বিদ্যমান। আমরা যেই ব্যবসায়ী করি সেই ব্যবসা কিন্তু একটা ঝুঁকির মধ্যে থাকে, বিদ্যমান থাকে। পরিবহনে সময়, ক্ষতি, চুরি, ডাকাতি, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো যে আমাদের অথবা আগুন প্রভৃতির কারণে পণ্য বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমাদের প্রতিষ্ঠানে যে পণ্য থাকে সেগুলো চুরি হতে পারে, ক্ষতি হতে পারে, নষ্ট হতে পারে, পুড়ে যেতে পারে, হ্যাঁ, ধ্বংস হয়ে যেতে পারে, অথবা আমার যে পণ্যগুলো শিপমেন্টের মাধ্যমে যখন বিদেশ যাবে সেখানে শিপমেন্টে দেখা যায় পুরো জাহাজটা ডুবে যেতে পারে, অথবা সেখানে চুরি হতে পারে, ডাকাতি হতে পারে। এই সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে আমার আর্থিক ঝুঁকি মোকাবেলা করার জন্য আমি কি করে থাকি, বীমাকরণ করে থাকি। পণ্য উদ্ভাবন, আমাদের পরবর্তী পণ্য হচ্ছে পণ্য উদ্ভাবন। আমাদের পণ্যটাকে উদ্ভাবন করতে হয়। পণ্য উদ্ভাবন, পণ্য উৎপাদন বিষয়টা হচ্ছে মানুষ, আমরা জানি যে ম্যান ওয়ান্ট টু বি চেঞ্জিং, ম্যান ওয়ান্ট টু বি মডার্নাইজ। আমরা প্রতিনিয়ত মানুষ মডার্নাইজ হতে চায়, চেঞ্জিং হতে চায়। মানুষের রুচির পরিবর্তন হয়, তাদের চাহিদার পরিবর্তন হয়, তাদের অভ্যাসের পরিবর্তন হয়, সর্বদা পরিবর্তনশীল। এই জন্য প্রতিযোগিতাপূর্ণ যে বাজার আছে সেই বাজারের জগতে উৎপাদনের নিয়োজিত প্রতিষ্ঠানগুলো নিত্য নতুন পণ্য নিয়ে বাজারে উপস্থিত হয়। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নতুন নতুন পণ্য বাজারজাত নিয়ে সেখানে আসে। কেন আসে? যেন একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠান তারা প্রতিযোগিতা টিকে থাকতে পারে। তাই তারা সর্বদা কি করে, প্রতিষ্ঠান কি করে, নতুন নতুন পণ্য, সৃজনশীল পণ্য উদ্ভাবন করার চেষ্টা করে। তারপর হচ্ছে আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়করণ। প্রমিতকরণ ও পর্যায়করণ, আমাদের প্রমিতকরণ ও পর্যায়করণের বিষয়টি যদি আমরা বুঝতে চাই তাহলে বিপণন, আমরা যে মার্কেটিং প্লেস, বিপণন ও কেনাবেচার সুবিধার্থে পণ্যের মানে সীমা নির্ধারণ করাকে প্রমিতকরণ বা মান নির্ধারণ করা বলা হয়। আমরা যে মার্কেটিং প্লেসে যে পণ্য যে পাঠাই সেখানে কেনাবেচার সুবিধার্থে আমাদের পণ্য যে ক্রয় করবে বা বিক্রয় করবে, পণ্যের মানের সীমা নির্ধারণ করাকে বলা হয় আমাদের প্রমিতকরণ অথবা মান আমাদের নির্ধারণ। যেমন 40 কাউন্টের সুতা, 80 কাউন্টের সুতা। প্রমিতকরণ ব্যবসায় মানের উপযোগ সৃষ্টি করে। এই মানকে ভিত্তিতে পণ্যের মূল্য ধার্য করে। আমরা যে পণ্যটা যে মান নির্ধারণ করি এই পণ্যের মানের উপর নির্ভর করে মূল্য নির্ধারণ করা হয়, আমাদের সেই নির্ধারণ কাজটা হয়ে থাকে। আবার মৌলিককরণের বিষয়টা হচ্ছে, প্রজাতকরণের বিষয়টা হচ্ছে এই মানের ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করা। অপরদিকে পণ্যের গুণাগুণ, ওজন, আকৃতি ইত্যাদির উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয়। আমরা পণ্যের যে গুণাগুণ, কোয়ান্টিটি অথবা ওজন অথবা আকৃতি, এই যে বিষয়গুলো এগুলোর উপর নির্ভর করে যে আমি শ্রেণীবিন্যাস করলাম, এই শ্রেণীবিন্যাসকে বলা আমাদের বলা হয় পর্যায়করণ। তারপর আমরা মোড়কীকরণ। আমরা জানি একটা মান সংরক্ষণ রাখার জন্য অথবা মানকে ধরে রাখার জন্য পণ্যটাকে সঠিকভাবে ঠিক রাখার জন্য পণ্যের সংগ্রহণ করা প্রয়োজন হয় এবং এই আকর্ষণীয়ভাবে ক্রেতার কাছে উপস্থাপন করতে হয়। আমার যে একটা পণ্য ছিল বিস্কুট, এই বিস্কুটের প্যাকেটটা যদি আকর্ষণীয় হয়, মানসম্মত হয়, দেখতে সুন্দর হয়, তাহলে কিন্তু আমার ভোক্তা বা ক্রেতা যারা আছে তারা কিনতে আগ্রহ প্রকাশ করবে। সেই জন্য খাদ্য মান সুরক্ষা রক্ষা করার জন্য আমাকে পণ্যের মোড়কীকরণ করতে হয়। বর্তমানে বিভিন্ন পণ্যের উপযোগী মোড়ক তৈরি করা হয় এবং সরবরাহের জন্য বিশেষভাবে নজর দেওয়া হয়। বাজার গবেষণা, আমরা বাজার গবেষণা করতে পারি যে আমার একটা পণ্য সেটা যখন মার্কেটে ছাড়বো, ছাড়ার আগে আমাকে অ্যানালাইজ করতে হবে, গবেষণা করতে হবে, বিভিন্ন মার্কেট প্লেসে যেতে হবে। যদি আমি এই বাজার গবেষণাটা সঠিকভাবে করতে পারি তাহলে আমি কি করতে পারবো, বাজার গবেষণার কাজটা সঠিকভাবে করতে পারবো। আর বাজার গবেষণা যদি সঠিক হয়, পণ্যের আমার কেমন চাহিদা, ভোক্তা কোন ধরনের পণ্য চাচ্ছে, তাদের রুচি কেমন, সব বিষয়গুলো এখানে চলে আসবে। তাই এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। তারপর আমাদের আছে বিজ্ঞাপন ও প্রচার।
আমরা একটা কথা প্রায় বলে থাকি, প্রচারই প্রসার। আমি যদি পণ্য সঠিকভাবে প্রচার করতে পারি, তাহলে আমার প্রসার ঘটবে। তার মানে আমার কি করতে হয়, আমার পণ্যটাকে একই সাথে বহু মানুষকে জানানোর জন্য বিজ্ঞাপনের উপর ধারস্থ হতে হয়। বিজ্ঞাপন আমাদের পণ্য সম্পর্কে পরিচিত করে এবং দৃষ্টি আকর্ষণ করে, ক্রেতাকে দৃষ্টি আকর্ষণের মাধ্যমে আমরা কি করতে পারি, এই পণ্যগুলো বিক্রির ব্যবস্থা করতে পারি, বহু বিক্রির ব্যবস্থা করতে পারি। তাহলে বিজ্ঞাপন যদি দেই, তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে আমার পণ্যকে মানুষ কিনতে আগ্রহ প্রকাশ করবে। তারপর আমাদের আছে হলো ঝুঁকি গ্রহণ। আমরা বলে থাকি নো রিস্ক নো গেইন। আমরা ঝুঁকি গ্রহণ কাজ করে থাকি। আমরা ঝুঁকি গ্রহণ, ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি নিতে হয়। আর্থিক ক্ষতির আশঙ্কাকে ঝুঁকি বলা হয়। আমরা যে আর্থিক যে একটা ব্যবসায় যখন বিনিয়োগ করি, সে বিনিয়োগে যদি ক্ষতির সম্ভাবনা থাকে, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে, তাকে ঝুঁকি বলা হয়। ব্যবসায় সর্বদাই ঝুঁকি বিরাজমান থাকে। আমরা একটা কথা প্রায় বলে থাকি, নো রিস্ক নো গেইন, হাই রিস্ক হাই গেইন। অর্থাৎ ঝুঁকি নেই তো মুনাফা নেই, ঝুঁকি বেশি তো মুনাফা বেশি। তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার হিসেবে আমরা বলতে পারি। ব্যবসা পরিবেশে পরিস্থিতি এবং নিজস্ব সামর্থ্যের উপর বিবেচনা করে আমার ঝুঁকি নিতে হবে। ঝুঁকিটা কিন্তু আমার মিনিমাইজ থাকতে হয়। এমন ঝুঁকি নেওয়া যাবে না যে ঝুঁকি থেকে আমার কখনোই প্রফিট আসবে না। তার মানে আমার ঝুঁকিটা গ্রহণের একটা মাত্রার পরিমাণ করতে হয়, তাহলে আমি সেখান থেকে আমি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবো। এই আমাদের ছিল হলো ব্যবসা কার্যগুলি। তোমরা সেটা ভালোভাবে অবশ্যই। আমি আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার অবদান। অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার অবদান। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যবসা কিভাবে অবদান রাখে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। ব্যবসার ক্ষেত্রে অগ্রসর দেশেই বর্তমান উন্নত দেশ হিসেবে বিবেচিত। আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমরা এখন উন্নত হতে পারিনি, তবে উন্নত হওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে পৌঁছাতে বলে আমাদের কি করা দরকার, আমাদের এখন থেকে ব্যবসার অগ্রগতির কোনো বিকল্প নেই। আমরা ব্যবসা বাণিজ্যের অগ্রগতি করতে হবে। আমরা একসময় ছিলাম কৃষি নির্ভরশীল দেশ। আমরা কৃষির উপর মোটামুটি দেখা যায় 80% এমন নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমানে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হয়েছে। আমরা অর্থনৈতিক ক্ষেত্রে, গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে, অন্যান্য সেক্টরের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক নির্ভরশীল হয়ে যাচ্ছি এবং অর্থনীতির ক্ষেত্রে আমরা অবদান রাখছি। আমাদের এই অর্থনীতির যদি উন্নয়ন ঘটাতে হয়, ব্যবসার ক্ষেত্রে যদি অবদান রাখতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখো যে আমরা কি বিষয় নিয়ে আমাদের রাখতে হবে, অর্থনীতি উন্নয়ন করতে হয়। আর প্রথম যে জিনিসটি করতে হবে, সঞ্চয় বৃদ্ধি ও মূলধন করতে হবে। সঞ্চয় বৃদ্ধি ও মূলধন গঠন, এটা কিভাবে করা যায়? আমরা ব্যবসা প্রয়োজনে উদ্যোক্তা ও পরিচালকরা বিভিন্ন উৎস থেকে, আমরা যারা ব্যবসা উদ্যোক্তা, যারা ব্যবসা এন্টারপ্রেনার হবে, যারা উদ্যোক্তা হতে চায় তারা, এবং পরিচালনা যারা থাকেন তারা বিভিন্ন উৎস থেকে তারা কি করে থাকে, অর্থ সংগ্রহ করে থাকে। এই যে অর্থ সংগ্রহ করা, এটাকে মূলধনে পরিণত করে। বাংলাদেশে বিভিন্ন কোম্পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা আমাদের কোম্পানি, বাংলাদেশের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা দেখা যায় শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে। ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তারা আমানত সংগ্রহের মাধ্যমে তারা মূলধন সংগ্রহ করে। এই যে আমাদের মূলধন সংগ্রহ করার প্রক্রিয়া, আমরা সাধারণ যারা গ্রাহক, সাধারণ জনগণ তারা ব্যাংকে টাকা রাখি, সেই গচ্ছিত টাকা থেকে ব্যাংক আমাদের লোন দেয়, যারা ব্যবসা করে সেখান থেকে মূলধন সংগ্রহ করে। আবার যারা বিভিন্ন কোম্পানি আছে, পাবলিক লিমিটেড কোম্পানি, তারা বাজারে শেয়ার ছেড়ে সেগুলো বিক্রি করে, তার মাধ্যমে সেখানে মূলধন সংগ্রহ করে। তাহলে এইভাবে আমাদের মূলধন সংগ্রহ করা যেতে পারে। তারপর সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহার কিভাবে করা যায়? দেশের প্রাকৃতিক, আমাদের দেশে যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক
বিভিন্ন ধরনের যে সম্পদের যথার্থ ব্যবহার করতে হবে। আমরা প্রাকৃতিক থেকে যে সম্পদগুলো পাই সেই সম্পদগুলো যথার্থ ব্যবহার করতে হবে। কৃষিভিত্তিক শিল্প গঠন করতে হবে। আমাদের বন সম্পদ আছে, বন থেকে আমরা কাঠ পাই, সেগুলো দিয়ে আমরা ব্যবহার করতে হবে। আমাদের জনশক্তি, আমাদের বাংলাদেশের যে জনগণ আছে সেই জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের অন্যান্য যে সম্পদগুলো আছে, আমাদের খনিজ, আমাদের যে কয়লা আছে, অথবা আমরা থেকে বালু সংগ্রহ হয়, অথবা আমরা মাছ সংগ্রহ করি, এই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমাদের গ্যাস আছে, গ্যাস মজুদ আছে, সেই গ্যাসটাকে সঠিক ব্যবহার করতে হবে। তাহলে আমরা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, তাহলে অর্থনৈতিক উন্নয়নে আমরা অবশ্যই অবদান রাখতে পারি। আমরা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বেকার সমস্যা সমাধান, আমরা বেকার সমস্যা দূরীকরণ করতে পারি। বেকার সমস্যা দূরীকরণ, আমরা যে বেকার সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করতে হবে? ব্যবসার বিভিন্ন শাখায় এদেশের অনেক মানুষ, যেমন মালিক আছে, কর্মী আছে, সরবরাহ আছে, সেবাদানকারী প্রতিষ্ঠান আছে, ঋণদানের কাছে নিয়োজিত থাকতে হবে। তাহলে তাদের আয় রোজগার বাড়বে। আমরা যদি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করতে পারি, সেখানে তারা কাজ করবে, কাজ করার মাধ্যমে অর্থনৈতিকভাবে তারা মুক্ত হবে এবং দেশের সমৃদ্ধ হবে এবং বেকারত্ব দূর হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে জাতীয় উৎপাদন সম্পর্ক বিদ্যমান। আমরা যে অর্থনৈতিক বিষয়গুলো করি সেগুলো আমাদের জাতীয়ভাবে কি করে থাকে? সম্পর্ক বিদ্যমান থাকে। এই উৎপাদন বাড়াতে দেশের বিভিন্ন ধরনের শিল্প বা সেবার খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। আমরা অর্থনৈতিক সে প্রবৃদ্ধিটা কাজ করে থাকি। আমাদের বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। আমাদের বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। আমাদের বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। ব্যবসা সব সময়ই নতুন বিনিয়োগ প্রত্যাশা করে। আমাদের ব্যবসা যে আমরা করি, সেই ব্যবসাটা যদি আমরা অনেক বেশি লাভবান হতে চাই, তাহলে কি করতে হবে? বিনিয়োগ বাড়াতে হবে। নতুন ব্যবসা গঠন পুঁজির প্রয়োজন হয়। তাই আমাদের এই যে এরকম প্রত্যাশা বা প্রয়োজন সঞ্চয়ে উৎসাহিত করতে, আমাদের জনগণকে যদি আমরা নতুন নতুন বিনিয়োগ করতে যাই, ব্যবসা করতে যাই, তাহলে জনগণকে সঞ্চয় উৎসাহিত করতে হবে। বাংলাদেশ ব্যাংক ব্যবসা জনগণকে সঞ্চয় প্রবৃদ্ধি করে বিনিয়োগ বাড়ানোর প্রত্যক্ষ ভূমিকা রাখছে। আমাদের বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে ভূমিকা রাখছে, আমাদের শিল্প ব্যাংক আমাদের ভূমিকা রাখছে, আমাদের বিভিন্ন কর্মসংস্থান ব্যাংক সেগুলো ভূমিকা রাখছে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন করার ক্ষেত্রে তারা অবদান রাখছে। কর্মসংস্থান, আমরা যদি আমাদের যেহেতু একসময় বাংলাদেশ কৃষি নির্ভর ছিল, এখন কিন্তু অনেকটা কৃষি নির্ভর থেকে আমরা আস্তে আস্তে কমে আসছি এবং শিল্প খাতে, অন্যান্য খাতে আমরা পা বাড়াচ্ছি। বর্তমানে এদেশের বেশিরভাগ মানুষ ব্যবসায়িক ক্ষেত্রে কর্মরত। আমাদের এই যে কর্মসংস্থান সৃষ্টি, আমরা যত বেশি শিল্প বাণিজ্য করব, ব্যবসা বাণিজ্য করব, তত বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। যদি কর্মসংস্থান সৃষ্টি হয়, এই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমরা অর্থনৈতিক মুক্তি পাবো। গবেষণা ও উন্নয়ন, আমরা বেশি গবেষণা করব। একটা ব্যবসা বাণিজ্যকে কিভাবে উন্নত করা যেতে পারে, সেই জন্য আমরা কি করব? বেশি বেশি আমরা গবেষণা করব, পণ্যের গবেষণা করব, বাজার গবেষণা করব। এই বাজার গবেষণা, পণ্যের গবেষণার মাধ্যমে আমরা এই দেখা যায় আমরা পণ্যের মান উন্নত করতে পারবো, বাজার বৃদ্ধি করতে পারবো, আমার নতুন নতুন পণ্য বাজার সৃষ্টি করতে পারবো। আমাদের বাংলাদেশ থেকে যখন পণ্যগুলো এক্সপোর্ট হয়, নতুন নতুন বাজার আমরা সৃষ্টি করতে পারবো। আমরা যত বেশি বাজার সৃষ্টি করতে পারবো, পণ্য যত বাজারজাত করতে পারবো, পণ্য যত সেল করতে পারবো, সেক্ষেত্রে আমার বেকারত্ব দূর হবে, পণ্য বিক্রির পরিমাণ বাড়বে, অর্থনৈতিকভাবে উন্নতি হবে, আমাদের সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে। আমি যদি অর্থনৈতিকভাবে মুক্ত হতে চাই বা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চাই,
আমাদের সরকার রাজস্ব বৃদ্ধি করতে হবে। আমরা যেহেতু ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অথবা ব্যক্তি বা উদ্যোক্তাকে যত সহযোগিতা করবো, আমাদের সরকারের রাজস্ব বৃদ্ধি হবে। কারণ আমাদের ট্যাক্সের পরিমাণ তাদের থেকে আসবে, রাজস্ব বেশি আসবে। তাদের যত সুযোগ সুবিধা দিব, তত আমরা কি করবো, আমরা বেশি পরিমাণ মূলধনে আমরা বেশি পরিমাণ ট্যাক্স কালেক্ট করতে পারবো, রাজস্ব কালেক্ট করতে পারবো। তাহলে আমাদের দেশে অর্থনৈতিকভাবে মুক্ত হবে। তারপর আমি আরো কিছু পয়েন্ট আলোচনা করছি, তা হচ্ছে আমাদের যেমন আমাদের আছে জনশক্তির উন্নয়ন করা। আমাদের দেশ অধিক জনবহুল একটি দেশ। আমরা দেখতে পাই নিয়ার অ্যাবাউট আমাদের 18 কোটি থেকে 19 কোটি মানুষ প্রায় আমাদের বাংলাদেশে। এই জনশক্তিকে যদি আমরা জনগণকে যদি জনশক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের দেশ কিন্তু উন্নত হওয়া কঠিন কিছু নয়। যদি আমরা প্রপারলি এই জনগণকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষতা সম্পন্নভাবে তৈরি করতে পারি, তাহলে এই দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে বিদেশে চাকরির জন্য পাঠাতে পারবো। আমাদের দেশে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যখন তাদেরকে তৈরি করতে পারবো, তার বিভিন্ন কর্মসংস্থান কাজ করবে, নিজের প্রতি স্বাবলম্বী হবে। আর নিজে যখন স্বাবলম্বী হয়ে যাবে, তখন তারা কি করবে, এই ব্যবসা বাণিজ্যে অবদান রাখবে, অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। জীবনযাত্রার মান উন্নয়ন, আরেকটি বিষয় হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যবসার প্রয়োজনে দেশে পরিবহন, যোগাযোগ, জ্বালানি শক্তি, ব্যাংক, বীমা প্রভৃতি প্রতিষ্ঠান আমরা জানি এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। এতে ব্যবসায় উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হচ্ছে, ফলে মানুষের আয় এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজার, আমরা যে বাংলাদেশটা যদি খেয়াল করে দেখি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুব প্রতিযোগিতার মধ্যে আছে। তারা বিভিন্ন সময় প্রতিযোগিতা করে থাকে এবং ব্যবসা লাভ বাড়ানোর জন্য তারা দেখা যায় বিভিন্ন রকম প্রচারণা করে থাকে, যেটা আমাদের ব্যবসা বাণিজ্য জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। আমি যদি পণ্যের ডেভেলপ করতে পারি, পণ্যের জনগণের ভোক্তার দিক চিন্তা করে, রুচি চিন্তা করে, তাহলে আমাদের সেখানে মান উন্নয়ন হয়। তাহলে মান উন্নয়নের মাধ্যমে আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ব্যবসায়ের মৌলিক ধারণা মানে আমাদের প্রথম অধ্যায়ে আমি বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নিবে। আর তোমাদের যে নৈবিত্তিক ক্লাসগুলো আলোচনা করেছিলাম, তোমরা এই চ্যাপ্টার নৈবিত্তিকগুলো ভালো মতো দেখবে। বোর্ড কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালোভাবে চর্চা করবে, তাহলে এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। আর বারবার ক্লাসটা দেখবে, তাহলে তোমরা সেখান থেকে শিখতে পাবে, ভালো কিছু শিখতে পাবে। আশা করি তোমরা সবাই এই ক্লাসটি ভালো মতো মনোযোগ দিয়ে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং সামাজিক দূরত্ব মেনটেন করো। কোভিড-19 যেসব বিধিনিষেধ আছে সেগুলো খেয়াল রাখবে, নিজের প্রতি খেয়াল রাখবে, পরিবারের প্রতি খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।